আসসালামু আলাইকুম। এই যে গতকাল পর্যন্ত মানে আমি 7 ফেব্রুয়ারি 2025-26 কথা বলছি, তার আগের দিন পর্যন্ত তার সেদিন পর্যন্ত আপনার তার আগের 24 ঘন্টা ইনকিলাব মঞ্চ যে কাণ্ড কারখানা করলো, আমাকে আমার এক বন্ধু, ছোট ভাই, সে বলছে, এবং প্রবাসী, ফোন করে বলছে যে ভাই, নাটক একটা হয়েছিল যমুনা থেকে, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, আওয়াজটা ছেড়ে দিয়েছিল এনসিপির মাধ্যমে, নাহিদ ইসলামের মাধ্যমে। সেই যে নাটক শুরু, সেই নাটকের পরে নাটক দেখলাম, মেগা সিরিজ দেখলাম, মেগা সিরিয়াল দেখলাম, সেগুলো তো সামনে মঞ্চস্থ হলো। তারপরে আমরা সিনেমা দেখলাম, বহু সিনেমাও হলো। সিনেমার পরে আমরা এখন ওনারা এই নাট্যের কুশীলবরা, ওনারা হচ্ছেন, তারা ওটিপি প্ল্যাটফর্মে চলে গেছেন। এখন আমরা ওটিপি প্ল্যাটফর্মের মেগা সিরিয়ালের শেষের দিকে আছি। এমন ভাই বুঝলাম না, বুঝিয়ে বলেন এই যে ইনকিলাব মঞ্চ। আসলে দেখেন, ইনকিলাব মঞ্চ হঠাৎ করে, এবং এই চাকসুর নেতারা, যারা ইসলামী ছাত্র শিবিরের নেতা, তারা চট করে আপনার হঠাৎ ঢাকায় দেখা গেল যে ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে এই মুখগুলোকে একসাথে কিন্তু আগে ঢাকায় দেখা যায়নি। সাউদ্দিন আম্মারকে ইনকিলাব মঞ্চে কয়টা প্রোগ্রামে আপনি ঢাকায় দেখেছেন? ঢাকায় তারা বিচার করতে হবে, এখনই বিচার করো, আনছি হাদির খুনিয়ে ধরে আনছি, এখনই বিচার করে একটা অবস্থা। কাকে দিয়ে বিচার করতে হবে? তুমি বিচারক মানি না, তোমার তদন্ত মানি না, তোমাকে ইন্টারন্যাশনাল তদন্ত আনতে হবে। ইন্টারন্যাশনাল কি? তাও জাতিসংঘের মাধ্যমে। এই যে একটা, এটা কি আমার মনে হচ্ছে যে একটা ভ্যাকুয়াম তৈরি করা, এটা একটা ফাঁকা আওয়াজ দেয়া। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের হত্যাকাণ্ডের তদন্ত, এটা যে কত জটিল একটা প্রক্রিয়া এবং কত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এরা কি বোঝে না? অবশ্যই বুঝেও তারা এই কাজটা করেছে। তখন প্রশ্ন উঠেছে যে ঘটনা কি? নিশ্চয়ই কিছু আছে। মানুষ এগুলা কেউ বিভিন্ন গন্ধ খোঁজা শুরু করছে, কেউ নাটকের গন্ধ, কেউ সিনেমার গন্ধ, এবং সেগুলোর দিকে যে যথেষ্ট চোখ আছে, সংবাদপত্রের চোখ আছে। চলুন আমরা সেরকম একটা খবরের দিকে আপনাদের চোখ বলে, যে সেসব খবরে আমাদের সামনে কি বলা হচ্ছে। দেখেন, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বিশ্বাস বিশ্বাস করা খুব মুশকিল। ওই যে আমজনতা পার্টির তারেক রহমান কি বলছেন? তারেক রহমান বলছেন যে ভাই, ডক্টর ইউনূস কোনো সুখবর দিলে এটাকে আমি সুখবর মনে করি না। কেন সুখবর মনে করেন না, এটা তার দায়িত্ব। বলা হচ্ছে, নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি, পরিকল্পিত চক্রান্ত, যমুনা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়াদের বেশিরভাগই জামাত শিবিরের পরিচিত মুখ হিসাবে চিহ্নিত। জামাতের বিভিন্ন কর্মসূচিতে এদের প্রায়ই দেখা যায়। হেডলাইন করেছে পত্রিকাটি, যমুনা ঘেরাও নাটক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি, এমনকি বানচালের চক্রান্ত চলছে। এর নেপথ্যে থেকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে ইসলামের লেবাসদারী একটি রাজনৈতিক দল। নানামুখী ষড়যন্ত্র ও অপচেষ্টায় ব্যর্থ হয়ে নির্বাচন বানচালের শেষ কামড় দেওয়ার অপচেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে তাদের ঢাকার একটি আসনের প্রার্থী সেনাবাহিনীর সাথে অশোভন আচরণ করে ভাইরাল হয়েছেন। আপনারা জানেন, ঢাকার 17-র তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী খালিদুজ্জামান, ইনি আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে। সেই রেফারেন্স আছে বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার এবং 144 ধারা জারির মধ্যেও প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় বাসভবন যমুনা ঘেরাও দেশে অস্থিরতা সৃষ্টির ইঙ্গিত বহন করে। তাদের যমুনামুখী পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকানো গেল না কেন, সেটিও রহস্যজনক। কর্মসূচি কিন্তু হয়েছে। অন্তর্বর্তী সরকারের শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ঘোষণার পরও একই দিনে ইনকিলাব মঞ্চের ব্যানারে যমুনায় জড়ো হয় কিছু আন্দোলনকারী। শুধু তাই নয়, হঠাৎ করে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনায় জড়ো হয় সরকারি কর্মচারীরা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন আগে এ ধরনের দাবির অজুহাত তুলে দেশে বিশৃঙ্খলা অপচেষ্টাকে সাধারণ মানুষ মনে করছে এটি নির্বাচন বানচালের পায়তারার এক ধরনের অপতৎপরতা। সাধারণ মানুষ প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাওকে নাটক বলে অভিহিত করেছে। জামাত ইসলামী আসন্ন নির্বাচনে নিজেদের সম্ভাব্য ভরাডুবি আঁচ করতে পেরেই শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করার জন্য বি টিম ইনকিলাব মঞ্চ যমুনার মতো স্পর্শকাতর এলাকায় অবস্থান করে একটি বিতর্ক করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের কর্মী বাহিনী যেন তৎপর হয়ে উঠেছে। গতকাল তারা দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, যারা ইনকিলাব মঞ্চ ও সরকারি কর্মচারীদের যারা যমুনা ঘেরাও করে এবং রাস্তায় শুয়ে পড়েন, তাদের বেশিরভাগই জামাত ও শিবিরের অনুসারী হিসেবে চিহ্নিত মুখ। এদের বিভিন্ন সময় জামাতের নানান কর্মসূচিতে দেখা গেছে।
এদিকে নির্বাচন বানচাল, ভোট কেন্দ্র দখল, জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে এই দলটির নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র মজুত করেছে। দেশব্যাপী এই দলটির নেতাকর্মীদের বাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অস্ত্র, সিল ও ব্যালট উদ্ধারের ঘটনা এসবের প্রমাণ। প্রায় প্রতিদিনই দলটির কোনো না কোনো নেতা আস্তানা থেকে অস্ত্র উদ্ধার করছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরে গত বুধবার রাতের যে ওই যে 152টা ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার জামাতের নেতার বাসা থেকে, সেই তথ্য তুলে ধরা হয়েছে। লক্ষ্মীপুরের রোডের একটি দোকানে অভিযান চালিয়ে 6টি নির্বাচনী সিল, যেটা খুব হুলস্থুল ফেলেছে, সেই তথ্য তুলে ধরা হয়েছে। সিল উদ্ধারের ঘটনায় বিএনপি যে অভিযোগ তুলেছে সেগুলো তুলে ধরা হয়েছে। শরীয়তপুরে সেনা অভিযানে 3টি অত্যাধুনিক অস্ত্র, খুবই অত্যাধুনিক অস্ত্র, 140 রাউন্ড গুলি, সেগুলো উদ্ধার করা হয়েছে। এইসব পরিস্থিতির মধ্যে আমরা গতকালই বেশ কয়েকটা আলোচনা আপনাদেরকে বলেছি যে আমাদের কাছে কোনোভাবেই এটা সহজ মনে হয়নি যে এই যে সরকারি কর্মচারীরা এবং ইনকিলাব মঞ্চ এবং 2 দফা যে সংঘর্ষ, এটা শুধু সাদামাটা চোখে দেখার বিষয় না। অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেকে বলছেন যে এটা এমনভাবে প্ল্যান করা যে বিএনপি একটা নির্বাচনী ইশতেহার দিচ্ছে, এই নির্বাচনী ইশতেহারটা যেন চাপা পড়ে যায়, সেইটা ছিল জামাতের একটা টার্গেট, যে ইশতেহার নিয়ে যেন তাদেরটা নিয়ে যেরকম আলাপ আলোচনা বিশ্লেষণ হয়েছে, এখন কারেন্ট ইভেন্ট যখন একটা মারামারি গন্ডগোল হচ্ছে, সাংবাদিকরা স্বাভাবিকভাবে পুরো অফিসগুলো সেদিকে মনোযোগী। আমরা আমাদের এই ছোট্ট চ্যানেলের কথা যদি আমরা বলি, আমাদের চ্যানেলের যারা লক্ষ লক্ষ ফলোয়ার আছেন, ভিউয়ার আছেন, তারা দেখছেন যে দেখেন আমরা এই তাৎক্ষণিক একটার পর একটা ঘটনা ঘটছে, বোমা ফুটছে, আমরা আয়োজন করার চেষ্টা করছি, যে লক্ষ্য রাখছি, বিএনপি ইশতেহার দিয়ে লক্ষ্য রেখেছিও, বাট সেটা নিয়ে টকশো করব, সেটা নিয়ে আলোচনা করব, তার চেয়ে তো মানুষের আগ্রহ বেশি যে শাহবাগে কি ঘটছে, দেশ বিদেশে অসংখ্য ফোন শাহবাগে কি ঘটছে, সেই নজর রাখতে গিয়ে কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারটা চাপা পড়ে গেছে। মিশনে কি এটাও অন্তর্ভুক্ত ছিল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।